শান্তিরক্ষীরা সাধারণ মানুষ যারা কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতে অসাধারণ সাফল্য অর্জন করেন। 1948 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল রাজনৈতিক ও অনিরাপত্তামূলক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করেছেন। একই সাথে জীবন বদলে দেওয়ার কাজও করে চলেছেন নিরন্তর। এবছরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ফিট ফর দ্য ফিউচার, বিল্ডিং বেটার টুগেদার। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বৃহৎ ভূমিকা পালনকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশও। বর্তমানে 6,000-এর বেশি ইউনিফর্ম পরিহিত শান্তিরক্ষী 9টি দেশে কর্মরত রয়েছেন। বিশ্বের শান্তিরক্ষার নাম্বার 1 বাংলাদেশ। পূর্বসূরীদের ত্যাগের বিনিময়ে এই অর্জন সম্ভব হয়েছে, যাদের প্রতি আন্তরিক সহমর্মিতা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন 24 ঘন্টা। দর্শক, আমন্ত্রণ, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবং আজকের এই আয়োজনে আমাদের সাথে কিছু সারথি যুক্ত হয়েছেন, যাদের সাথে আমরা মূলত এই আলোচনাটা করব এবং যাদের মধ্যে রয়েছেন আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডান পাশে যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি, AFWC PSC, ঢাকা সেনানিবাস। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি। এবং একই সাথে দর্শক আমাদের সাথে রয়েছেন উইং কমান্ডার মঞ্জিলা রিজওয়ান, PSC, মেট BF বাসার, ঢাকা সেনানিবাস। স্বাগত আপনাকে 24 ঘন্টার আয়োজনে। ধন্যবাদ। জি দর্শক, একই সাথে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হায়দার আলী খান, BPM, DIG অডিট অ্যান্ড ইন্সপেকশন, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের 24 ঘন্টার আয়োজনে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমাদের আসলে অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে, অনেকগুলো জানতে চাওয়া রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে, এবং আপনাদেরকে বছরের এই একটি দিনে পাই এবং সেটি আমাদের জন্য অনেকটা গর্বের, কেননা আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিশ্বের বুকে, বাংলাদেশের লাল সবুজকে তুলে ধরেন, সেটি আমাদের জন্য বিশেষ এবং আমাদের জন্য অবশ্যই সেটা গর্বের। আমি ঠিক এখান থেকেই জানতে চাওয়া ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি, সেটি হচ্ছে যে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশন রয়েছে এমন দেশগুলোর মধ্যে জনগণের নিকট বাংলাদেশের শান্তিরক্ষীদের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। সেটির আসলে বিশেষত্বটা কি? আমাদের মধ্যে আসলে এমন কোন স্পিরিটটা আমরা আসলে সেখানে শো করি যেটার কারণে আমরা একটু বিশেষভাবে তাদের কাছে আলাদা গ্রহণযোগ্যতায় পৌঁছাই? আহমেদ রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাতে চাই যমুনা টেলিভিশনকে, যারা আজকের আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং শুরুতেই আমি সশস্ত্র চিত্তে স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশের মূল স্থপতি, যিনি আমাদের দিয়েছেন একটি মানচিত্র, একটি পতাকা। স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। একই সাথে আমি স্মরণ করতে চাই দেশের নিরাপত্তায় এবং বিশ্ব শান্তি রক্ষায় আত্ম উৎসর্গকারী সকল সেনা সদস্যদের। আপনি যেমনটি বললেন আহমেদ রাজা ভাই, জাতিসংঘের অধীনে যেসব দেশগুলোতে আমরা কাজ করে যাচ্ছি, এক্ষেত্রে বাংলাদেশের গ্রহণযোগ্যতাটা বেশি। এই প্রসঙ্গের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি একটি প্রাসঙ্গিক সাদৃশ্য তুলে ধরতে চাই। জাতিসংঘ মিশনগুলোর মূল লক্ষ্য থাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তা বজায় রাখা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25শে মেতে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বলেছিলেন যে বিশ্ব শান্তি রক্ষায় আমাদের যেখানে যাবার দরকার হবে আমরা সেখানেই যাব এবং এতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এবং তৃতীয়ত, আমাদের জাতির পিতার দূরদর্শী পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই তিনটি বিষয় যদি একযোগে দেখা যায় তাহলে দেখতে পারবো এই তিনটি বিষয়ের মধ্যে দিয়েই আমাদের জাতিসংঘে বাংলাদেশের অঙ্গীকার দৃঢ়ভাবে অর্থবহ এবং এটার উচ্চারিত হয়েছে সেই প্রথম থেকেই। এবং এর পাশাপাশি যদি এখন আমরা যে কারণটাই বলছেন যে কেন গ্রহণযোগ্যতা বেশি আমাদের, সেটা বিশ্লেষণে প্রথমেই আমি আলোচনা করতে চাই নেতৃত্বের বিষয়ে। আচ্ছা, সময়ের পরিক্রমায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, দূরদর্শী সিদ্ধান্ত, কূটনৈতিক কৌশল এবং একই সাথে সামরিক বাহিনীর আধুনিকায়নগুলোর কারণেই আমাদের এই জাতীয় সংঘ মিশনগুলোতে আমাদের অংশীদারিত্বটাই বেগবান হয়েছে। পাশাপাশি আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান
আমাদের যেসব দেশে শান্তিরক্ষা মিশন চলছে তাদের সামরিক এবং অসামরিক নেতৃত্বের সাথেও যোগাযোগের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রার পথকে সুগম করেছেন। এরপর যদি বলা যায় আমাদের অভিজ্ঞতার কথা, পার্বত্য চট্টগ্রামে আমাদের অপারেশনের অভিজ্ঞতা এবং একই সাথে দীর্ঘ 3 যুগেরও বেশি শান্তিরক্ষা মিশনে আমাদের কাজ করার পেছনে আমাদের শান্তিরক্ষীদের পারদর্শিতা গড়ে উঠেছে অনায়াসে। প্রশিক্ষণ, আমাদের যে বিপসট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, এটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এবং যেখানে আমাদের সকল শান্তিরক্ষীরা শুধু দেশেরই নয় বিদেশি শান্তিরক্ষীরাও এখানে প্রশিক্ষণ পেয়ে থাকেন। এছাড়া প্রস্তুতির কথাটা বলতেই হয়, কেননা আপনি জানেন অনেক সময় জাতিসংঘ মিশন থেকে তাদের খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সেনা মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয় এবং আমাদের এই কারণে রেডিনেস ডেপ্লয়মেন্ট লেভেলে আমাদের কিছু কন্টিনজেন্ট সবসময় তৈরি থাকে। আচ্ছা, শৃঙ্খলার কথা যদি বলি, শৃঙ্খলা যে কোনো বাহিনীর প্রাণ এবং আমাদের জাতিসংঘের সকল মিশনে বাংলাদেশের সকল শান্তিরক্ষীরা উঁচু মানের শৃঙ্খলা প্রদর্শন করেন। আচ্ছা, আর পেশাদারিত্বের কথা যদি বলতে হয়, কেন পেশাদারিত্ব এবং একই সাথে নিরপেক্ষতা দিয়ে আমাদের সকল ম্যান্ডেটগুলো আমরা তৈরি করি এবং গুণাবলীর জন্য যদি বলেন আমাদের জাতিগতভাবে আমরা বন্ধুপরায়ণ, আমাদের সামাজিকতা থাকে এবং এই কারণে সহমর্মিতার কাছ থেকে আমরা সহজেই মানুষের মন জয় করে নিতে পারি, মানুষের সাথে মিশে যাও। যে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। মোহাম্মদ হায়দার আলী খান, আপনার কাছে একটু জানতে চাই যে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি শুরু হওয়ার পর থেকেই আমরা আসলে যেভাবে শান্তিরক্ষী কার্যক্রমে অংশ নিয়েছি সেটির সময় থেকে বর্তমান সময়ে অনেকটা পরিবর্তন হয়েছে, গতি প্রকৃতি বদলেছে মিশনের এবং সেখানে নানা ধরনের চ্যালেঞ্জও আসলে সম্মুখীন হন আপনারা যেহেতু মিশন সম্পন্ন করেছেন। সেইখানে বাংলাদেশের জন্য যারা শান্তিরক্ষী মিশনের কার্যক্রমে অংশ নেয় তাদের আসলে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি থাকে যদি একটু বিস্তারিত জানাতেন। ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আপনার মাধ্যমে যমুনা টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের যে সম্মানিত দর্শকবৃন্দ আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের এই মানচিত্র প্রতিষ্ঠায় আমাদের জাতির পিতার যে ভূমিকা এবং যার মাধ্যমে আমরা একটি দেশ পেয়েছি, একটি স্বাধীনতা পেয়েছি এবং আমাদের পরিচিতি পেয়েছি এবং তার মাধ্যমেই কিন্তু আসলে এই যে বাংলাদেশের যত অবকাঠামো বা বাংলাদেশের আজকে আমরা যারা বিভিন্ন বাহিনী হিসেবে বা বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছি তার অবদান নিঃসন্দেহে আমাদেরকে সেটি স্বীকার করতে হবে এবং একই সাথে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং বাংলাদেশ পুলিশের যেসব সদস্যবৃন্দ দেশের গণতন্ত্র রক্ষায় এবং একই সাথে জাতিসংঘের বিভিন্ন মিশনে যারা আত্মাহুতি দিয়েছেন শান্তি রক্ষায়, বিশ্ব শান্তি রক্ষায়, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যেমনটি বলেছিলেন যে আমরা বিদেশে যে সমস্যা সংকুল পরিবেশে যেভাবে আমরা কাজ করি, আসলে আপনি জানেন নিঃসন্দেহে যখন কোনো একটি জায়গাতে শান্তি ব্যত্যয় ঘটে তখনই আসলে জাতিসংঘ মিশন সেখানে প্রেরণ করা হয় এবং মিশনের আর্ম ফোর্সেস এবং পুলিশ অন্যান্য সিভিলিয়ানদের পাঠানো হয়। বাংলাদেশ পুলিশও তার অংশ হিসাবে যে বিভিন্ন মিশনগুলোতে কাজ করে 1989 সাল থেকে নামিবিয়া থেকে আমাদের বাংলাদেশ পুলিশের এই মিশনের কার্যক্রম শুরু এবং এখন পর্যন্ত 21টি দেশের 23টি মিশনে আমরা 21,543 জনকে প্রেরণ করতে সক্ষম হয়েছি এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যেটি আপনি বলেছেন বিভিন্ন সমস্যার সংকুল, এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের 24 জন সদস্য আত্মাহুতি দিয়েছে এবং স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে এই জায়গাগুলো নিঃসন্দেহে সমস্যা সংকুল, নানাবিধ তাদের মধ্যে ইন্টারনাল যে ক্ল্যাশ যেগুলো থাকে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং যুদ্ধাবস্থা বিরাজ থাকে। সেই জায়গাটিতে তাকে সদস্যবৃন্দকে, বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দকে অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে হয় এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে যদি না পারে তাহলে কিন্তু তাদের মন জয় করে সেই জায়গাগুলোতে আজকে এই যে বাংলাদেশ পুলিশের যে সম্মান এবং সুনাম সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। সেজন্য বাংলাদেশ পুলিশের বর্তমান প্রেক্ষাপটে আমি যদি হিসাব করি আমাদের দেশের যে বিভিন্ন শান্তি প্রতিষ্ঠায় অর্থাৎ বিভিন্ন রকম দুর্যোগ মোকাবেলায় কিংবা গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ পুলিশ আপনি দেখেছেন যে কাজ করে যাচ্ছে, সেই অভিজ্ঞতাটিকে কাজে লাগে এবং একই সাথে যেটি আমাদের পূর্ববর্তী আলোচক বলেছেন যে আমরা সাধারণত প্রস্তুতি নিয়ে থাকি, আমাদের একটা প্রশিক্ষণ হয়, আমাদের 3 মাসের একটি প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে একদম সম্পূর্ণভাবে আমরা বিদেশি যে দেশে আমরা যাব সেই দেশের এনভায়রনমেন্টে, সেই দেশের কালচারের সাথে মিশিয়ে যেভাবে কাজ করা যায় সেই আমরা প্রশিক্ষিত করে তুলি, ইউএন স্ট্যান্ডার্ডে আমরা প্রশিক্ষিত করে তুলি, যার প্রেক্ষাপটে কিন্তু ওখানে গিয়ে তাদের কালচার, তাদের যে নেচার সেগুলোকে
আমরা রপ্ত করার মাধ্যমেই তাদের সাথে মিশে যেতে পারি এবং তাদের সাথে যে বৈরী পরিবেশ, সেই বৈরী পরিবেশে কাজ করার সুযোগটি তৈরি হয়। এবং তখনই আমরা আসলে তাদের সাথে তাদের যে দুর্বলতাগুলো আছে সেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং একই সাথে তাদের নিয়ে ওখানকার স্থানীয় যে আইন শৃঙ্খলা যেটি পরিস্থিতি, সেই পরিস্থিতি জাতিসংঘের যেটি ম্যান্ডেট আছে এবং জাতিসংঘের যে নিয়ম শৃঙ্খলা আছে, রুলস আছে, তার মধ্যে থেকে সেটি বাস্তবায়ন করে থাকে বাংলাদেশ পুলিশ। জি, সেটি নিশ্চয়ই অনবদ্য কাজ এবং সেটি স্থানীয় জনগোষ্ঠী এবং যে বিপদ সংকট এরিয়াগুলো রয়েছে সেটি তাদের জন্য খুবই ইতিবাচকভাবে আসে। উইং কমান্ডার মঞ্জিলা রিজওয়ান, আপনার কাছে আসলে আমার জানতে চাওয়া, এর আগে দুজন বক্তাই আসলে বলেছেন যে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি শুরু হওয়ার পর থেকে শান্তিরক্ষী কার্যক্রমে আমাদের অবদান আছে এবং সেখানে দুটি বিষয়, একটি হচ্ছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে বেড়েছে এবং আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আপনারা ঠিক অগ্রভাগে থাকেন এবং শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সেনা থেকে শুরু করে সবাই সেই অগ্রপথিক হিসেবে কাজ করে। এই চ্যালেঞ্জগুলো নেয়ার ক্ষেত্রে বিভিন্ন এলাকাতে গেলে বিভিন্ন ধরনের সংকটে পড়তে হয়। আমার সুযোগ হয়েছে যে আমি মালিতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে কত ধরনের সংকট থাকতে পারে। সেই সংকটগুলো মোকাবেলায় আমরা আসলে কতটুকু প্রস্তুত থাকি, মানসিকভাবে শারীরিকভাবে, সবসময় একটা ইতিবাচক বার্তা দিয়ে থাকেন আপনারা? ধন্যবাদ। সেই সাথে আমি যমুনা টিভির কলাকুশলীদের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদের এখানে আমন্ত্রণ জানাবার জন্য। শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গত 3 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে যাচ্ছে। আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনী এই যে শান্তিরক্ষায় চ্যালেঞ্জগুলো সামলাচ্ছে। তার পিছনে সবচেয়ে আমি বলবো যে সশস্ত্র বাহিনীর যে আমাদের যে প্রশিক্ষণ, আমাদের প্রশিক্ষণে কিন্তু আমাদেরকে তৈরি করে দেয় যে কোনো বৈরী পরিবেশে কাজ করার বা যে কোনো প্রতিকূল পরিবেশে কি করে প্রতিকূলকে অনুকূল করব, সেই প্রশিক্ষণ কিন্তু আমরা শুরু থেকে পেয়ে আসছি। এবং জাতিগতভাবে আমরা বাংলাদেশিরা অনেক বেশি, আমি বলবো লড়াকু, বাঙালিরা সবসময় লড়াকু, অনেক বেশি সহমর্মী, যেটা আমরা আমাদের প্রতিবেশীদের যে কোনো দুর্যোগে কিন্তু আমরা সবসময় সবার আগে এগিয়ে আসি। এবং আমি বলবো যে আমাদের যে উদার মন, আমরা যখনই শান্তি রক্ষার কার্যে যে কোনো দেশে যাচ্ছি তাদের স্থানীয় মানুষদের সাথে কিন্তু আমরা উদারভাবে মিশে যাচ্ছি, অবশ্যই পেশাদারিত্ব বজায় রেখে। পেশাদারিত্ব বজায় রাখার কথা কেন আসছে? জাতিসংঘ আমাদেরকে নিয়োগ করার আগে কিন্তু আমাদেরকে কিছু রুলস জানিয়ে দিচ্ছে, আমাদের রুলস অফ এনগেজমেন্ট, ম্যান্ডেট সবগুলো আমরা জানি, আমরা এসবে প্রশিক্ষণ নিই, প্রস্তুত নিই এবং এই পেশাদারিত্ব বজায় রেখে কিন্তু আমরা স্থানীয়দের সাথে মিশে কাজ করে যাচ্ছি। সেই সাথে সেখানে শান্তি রক্ষা বা শান্তি যে স্থাপন করা বা প্রতিষ্ঠা করা, সেটার জন্য আমরা নিরলসভাবে আমাদের প্রত্যেকটা সদস্য কাজ করে যায়। সেটাই আমাদেরকে স্থানীয় এবং জাতিসংঘের মতো একটা পেশাদারি প্রতিষ্ঠানের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে, সবসময় বাড়াচ্ছে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলায় খুব সাফল্য অর্জন করছেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ আল শাফি, আপনার কাছে আমরা জানতে চাই এবারে যে মানবাধিকার রক্ষা এবং আত্মমানবতা সেবায় বিশ্বে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সশস্ত্র বাহিনী, সবাই সেই কার্যক্রমে অগ্রভাগে অংশ নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও আপনারা সেখানে কাজ করে থাকেন। মূলত শান্তিরক্ষী সদস্যরা সাহসিকতা এবং ধৈর্যের সাথে সেই কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে করছে বিশ্বের বিপদসংকুল এরিয়াগুলোতে। সেখানে আসলে কি শক্তিটা কাজ করে, আপনাদের স্ট্রেংথটা কোথায় আসলে আলাদাভাবে? ধন্যবাদ রেজা ভাই। মূলত আমি বলবো শুরুতে হচ্ছে দেশপ্রেম। যখন আপনি বিশ্ব অঙ্গনে যাচ্ছেন বাংলাদেশের পতাকা নিয়ে, তো দেশপ্রেমটা আমাদের সর্বাগ্রে থাকে এবং তারপরে যেটা হয় যে আমাদের প্রশিক্ষণের কারণে আমাদের প্রস্তুতিটা থাকে সেখানে। এবং আপনি দেখবেন যে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি রয়েছে বিশ্ব শান্তির প্রতিষ্ঠায়, তো এখানে আমাদের দায়বদ্ধতা রয়েই গেছে। তো সেটাকে যখন আমরা মাইন্ডসেটে নিয়ে আসি, এটা আমাদেরকে একটা দারুণভাবে মনোবল এবং অনুপ্রাণিত করে। আমাদের বিপসট যে ট্রেনিংগুলো আমাদেরকে দিচ্ছে, সেটা প্রি ডেভেলপমেন্ট ট্রেনিং থেকে শুরু করে ওই বিপদসংকুল পরিবেশে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খেয়ে নিরাপত্তা, জেনারেল অ্যাওয়ারনেস এবং প্রোটেকশন এগুলো নিশ্চিত করা যায়, সেই প্রশিক্ষণগুলো নিয়ে আমরা যাচ্ছি। এখানে অবশ্যই বলতে হবে আমাদের সরকারের রাজনৈতিক সদিচ্ছার কারণেই আজকে কিন্তু আমাদের আধুনিকায়ন হয়েছে। আমরা আধুনিক সরঞ্জামাদি নিয়ে আমরা
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যাচ্ছি, এতে করে আমাদের নিরাপত্তা বাড়ছে। নিরাপত্তা যখন বাড়ে তখন আপনি মনোবল এমনিতে বেড়ে যায়। পাশাপাশি দেখবেন আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন, আমাদের সম্মানিত সেনাপ্রধান, আমাদের চিফ অফ জেনারেল স্টাফ, এরা নিয়মিতভাবে আমাদের মিশন এলাকায় গমন করেন। যখন তারা গ্রাউন্ডে যান, গ্রাউন্ডে আমাদের মনোবল বৃদ্ধি পায়। এবং এর পাশাপাশি যেটা হয়, আমাদের প্রতিটি সেনা সদস্যের দায়িত্ববোধ যে আমরা সেনাবাহিনী জাতির গর্ব, এই মূল মন্ত্র যেটা আমাদের সম্মানিত সেনাপ্রধান সবসময় বলে থাকেন, এই মূল মন্ত্র রেখেই, কারণ আমার ছোট একটা কাজ থেকে আমার দেশের প্রতি একটা বিরূপ ইমেজ তৈরি হতে পারে একদম। এবং এই কারণে শৃঙ্খলাকে আমরা সর্বাগ্রে রাখি। আপনি খেয়াল করে দেখবেন যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এবং অ্যাবুজে আমাদের কিন্তু জিরো টলারেন্স। এবং এইসব ক্ষেত্রে দেখবেন আমাদের পেশাদারিত্বের পাশাপাশি আমি বলবো যে আমাদের সকল শান্তিরক্ষীদের তাদের সাহসিকতা এবং সহমর্মিতা আমাদের এই কাজটিকে সহজ করে দেয়। মোহাম্মদ হায়দার আলী খান, বিপিএম, ডিআইজি, অডিট অ্যান্ড ইন্সপেকশন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। আপনাকে আসলে আমার জানতে চাও যে আপনি যখন মিশন এলাকায় কাজ করেছেন সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, যেটি আমাদের দর্শকদের জন্য অনেকটা বেশি অনুপ্রাণিত হবে। কেননা আপনারা কতটা সংকটে, কতটা কষ্টে সেখানে দিন কাটান, সেটি একটু জানাতে চাই তাদেরকে। ধন্যবাদ আপনাকে আবারও। আমাদের আসলে বাংলাদেশ পুলিশ যে মিশন এলাকায় কাজ করে সেটি মূলত 3টি ফর্মে কাজ করে। একটি হলো ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার, আরেকটি হলো আমাদের ফর্ম পুলিশ ইউনিট, যেখানে আমাদের একটা কন্টিনজেন্ট হিসাবে আমরা যাই। এর বাইরে আমাদের যেটি আছে, যেটি ইউএন জব হিসাবে আমরা যাই, এটা ইউএন হেডকোয়ার্টার্স থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন দেশেও এটি বিস্তৃত থাকে। তো 3টি পর্যায়ে কিন্তু আসলে কাজ করার সুযোগ থাকে এবং আমরা কাজ করে থাকি। তো মিশন এলাকায় আপনি যদি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা বলতে চান, স্বাভাবিকভাবে এটি একটি শান্তিপূর্ণ দেশ নয়, যেখানে পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত তারা এবং নানা রকমের। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো কন্টিনিউয়াস মর্টার শেল আমাদের দিকে নিক্ষেপ করেছে, আমাদের দিকে গুলি করেছে। আমরা দিনের পর দিন, আমি ইস্তিমুরেও সেটি আমার এই অভিজ্ঞতা ছিল এবং হাইতিতেও আমাদের অভিজ্ঞতা ছিল। আমরা রাতের পর রাত কখনো ঘুমাতে পারতাম না, প্রতিনিয়ত আমাদের এ ধরনের। এবং ইস্তিমুরেও আমি যদি আপনাকে বলি, বা আমি যদি দারফুরে বলে থাকি, তখনও আমাদের দারফুরে দুটি পক্ষের মধ্যে সবসময় সরকারের সাথে যারা বিদ্রোহী আছে তাদের সাথে সবসময় গোলা নিক্ষেপ হতো, কামান নিক্ষেপ হতো এবং হেলিকপ্টার, গানশিপ বা বিভিন্ন রকমের। এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা ছিল সেটা হলো স্বাভাবিকভাবেই যে গ্রাম অঞ্চলের যারা মানুষ, সাধারণ মানুষ, তারা বিচ্ছিন্ন হয়ে যেত এবং তখন এটা ইউএনের তত্ত্বাবধানে একটা শেল্টার তৈরি হতো। আমরা জানি আইডিপি, ইন্টারনাল ডিসপ্লেসড পারসন তৈরি হতো এবং তাদেরকে আমরা শেল্টার দিতে হতো। এবং আমরা সাধারণত এই লোকগুলো আমাদের পুলিশ বা ইউনিটগুলোর ক্যাম্পের পাশাপাশি এরা অবস্থান করতো। তো আমরা তাদেরকে বিভিন্ন প্রকার অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যেগুলো দেওয়া, চিকিৎসা, পানীয় জল বা অন্যান্য সামগ্রী যেগুলো ইউএনের গাইডলাইনের মধ্যে থেকে, সে সবগুলো কাজগুলো করতে থাকতাম। তো এটি কোনো না কোনো পক্ষের বিরাগভাজন হতে হতো এবং তারা প্রায়শই আমাদের উপরে এই আক্রমণগুলো করতো এবং আমাদেরকে সেটি প্রতিহত করতে হতো। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো ছিল। আরেকটি ছিল যেটা সন্ধ্যার পরে বাইরে বেরোনো যেত না, নানা রকমের দেখা যেত যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হতে হয়েছে, ক্যাম্পের মধ্যে গুলি চলে আসছে। তো এরকম একটি পরিস্থিতিতে কিন্তু আসলে অত্যন্ত ধৈর্য নিয়ে এবং আমাদের যেটি আগেই বলেছি প্রফেশনালিজমের জায়গাটি, আমাদের যে প্রশিক্ষণ যেটি ছিল এবং দেশপ্রেমের যে জায়গাটি, সেটিকে বিবেচনায় নিয়েই কিন্তু এদেরকে মোকাবেলা করতে হতো। এবং এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে যে এই মিশন এলাকায় ম্যাক্সিমাম জায়গায় কোনো রকম কমিউনিকেশন থাকে না, মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকে না বা ফিজিক্যাল কমিউনিকেশন করার সুযোগ থাকে না, এমনকি আপনার রাস্তাঘাট বন্ধ থাকে। সেরকম একটা বিচ্ছিন্ন জায়গার মতো এই বিপদসংকুল জায়গাগুলোতে কিন্তু কাজ করতে হয় এবং আমিও ব্যক্তিগতভাবে সেটি করেছি। এবং দেখা গেছে মরুভূমির মধ্যে, আমাদের বালির মধ্যে হয়তো আমাদের এপিসি বা গাড়িগুলো আটকে যায়, তখন আরও বিপদ তৈরি হয়। মরুঝড় যখন তৈরি হয়, এখানে স্থানীয় ভাষায় হাবুব বলে, এই হাবুব একেবারে 1-1.5 কিলোমিটার উঁচু পর্যন্ত ধুলি ঝড় তৈরি হয়, বালু ঝড় তৈরি হয়, যেটি 4-5 দিন সাস্টেইন করে। এর মধ্যে গিয়ে আপনি যদি একবার আটকে যান, তখন সেখান থেকে ফিরে আসা খুব ডিফিকাল্ট। ওই গাড়ির মধ্যেই আমাদেরকে অবস্থান করতে হয়, এই ড্রাই ফুড নিয়ে অথবা মিনিমাম বেঁচে থাকার জন্য যেটুকু পানীয়, ওইটুকু থেকেই কিন্তু বেঁচে থাকতে হয়। তো এই ধরনের অভিজ্ঞতাগুলো আমরা যারা মিশনে যাই, আর্ম ফোর্সেস থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, সবারই কম বেশি আছে। এবং আরেকটি যেটি চ্যালেঞ্জ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, আপনি জানেন যে আমাদের নারী সদস্যবৃন্দ মিশনে অংশগ্রহণ করে থাকে, প্রায় 1800 নারী মিশন সম্পন্ন করেছেন এবং এই মুহূর্তেও আমাদের 120 জন নারী মিশন এলাকায় আছেন। তো নারীদেরকে কিন্তু একই ডিউটি করতে হয় এবং তাদের যে স্পেশাল নিড থাকে, সেই রকম বিপদসংকুল পরিবেশে এই স্পেশাল নিড সম্পন্ন নারীদের আসলে কাজ করা খুবই দুরূহ। তাদের পরিজন থেকে, তাদের সন্তানদেরকে দূরে রেখে, বাংলাদেশে রেখে তারা সেখানে কাজ করে। অনেক চ্যালেঞ্জ কিন্তু তাদেরকে নিতে হয় এবং এই সমস্যার সংকুল অবস্থায় কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে পেশাদারিত্বের সাথে এবং দেশপ্রেমের মাধ্যমে
যেটি আমার পূর্ববর্তী আলোচক বলেছেন, সেনাবাহিনীর সম্মানিত আলোচক, যে আমাদের মধ্যে এই যে জিরো যে একটি থাকে আমাদের, যে বিশেষ করে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তখন কনসিডার করতে হয় এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হয়। বিকজ আমরা শান্তি প্রতিষ্ঠাই কিন্তু হলো এলাকার স্থানীয় মানুষকে নিয়ে। এবং তার সাথে আরেকটি বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হয়, যাতে কোনো রকম ব্রিচ অফ পিস না হয়, ইউএন এর ম্যান্ডেট যাতে ক্ষুণ্ণ না হয়, কোনোভাবেই যেন দেশের সম্মান ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টিকে মাথায় নিয়ে কিন্তু এরকম বিপদসংকুল পরিবেশে কাজ করতে হয়। মাথায় রেখে আপনারা আসলে কাজ করছেন। উইং কমান্ডার মঞ্জিলা রিজন, আপনার কাছে আসলে জানতে চাই আপনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমার মিশন অভিজ্ঞতা যেটা হচ্ছে সেটা বুনিয়া, ডিআর কঙ্গো বুনিয়াতে আমি 2বার ওখানে মিশন করেছি, 2008-09 এবং 2015-16-তে। তো আমাদের বিমান বাহিনীর যে কন্টিনজেন্ট, আমাদের কাজ হচ্ছে ওখানে 2 ধরনের কন্টিনজেন্ট, একটা হচ্ছে ফ্লাইং কাজ, মানে উড্ডয়ন সম্পর্কিত, আরেকটা হচ্ছে এই ফ্লাইংকে ফ্যাসিলিটেট করা, এয়ারফিল্ড সার্ভিস ইউনিট যেটা। তো আমি এয়ারফিল্ড সার্ভিস ইউনিট, আমি আবহাওয়া কর্মকর্তা। তো যেটা আফ্রিকার আবহাওয়া ধরতে গেলে বাংলাদেশ থেকে পৃথক, অবশ্যই টোটালি ডিফারেন্ট। এবং ওখানে যে ফ্যাসিলিটি যদি বলি, যে ফ্লাইংয়ের যে ফ্যাসিলিটি, আমরা যে বুনিয়া এয়ারপোর্টে কাজ করতাম, এয়ারপোর্টে যে একটা ধারণা যে ঝাঁ চকচকে বিল্ডিং থাকবে, রানওয়ে থাকবে, ও ধরনের কোনো কিছু না। জাস্ট টিনের চালের কিছু কতগুলো কন্টেইনার। সেখানে আমাদের যে হেলিকপ্টার, বুনিয়াতে 6টি MI সিরিজের হেলিকপ্টার ইউনিট হিসেবে কাজ ছিল, এখনও আছে। এবং সেই সাথে আমাদের যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যে পরিবহন C-130 ব্রাভো বিমান। তো এই যে সীমিত ফ্যাসিলিটি নিয়ে এই উড্ডয়ন কার্যক্রম চালানো ছিল আমাদের কাজ। এবং ওয়েদার ফোরকাস্টের জন্য কোনো ধরনের র্যাডার নাই, স্যাটেলাইট নাই, একটা ইন্টারনেট কানেকশন কখনো পেতাম না। ওই কানেকশন থেকে মেঘের যে ছবি সেটা দেখে পাইলটদেরকে ব্রিফ করা। এবং ইউএনের কিন্তু একদম খুব কঠোর নিয়ম যে ব্রিফিং ছাড়া, এই মানে আবহাওয়ার ব্রিফিং ছাড়া কোনো এয়ারক্রাফট কিন্তু টেক অফ করতে পারবে না। দেখেছিলাম এরকম। তো কোনো সুবিধা নেই, কিন্তু আবহাওয়া তাদেরকে জানাতে হবে। সো যতটুকু আছে সকাল থেকে সব কমিউনিকেশনের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে ব্রিফিং রেডি করে তাদেরকে আমরা ব্রিফিং দিতাম। এবং সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ যেটা, যে আফ্রিকা খুব দুর্গম এলাকা। আমাদের হেলিকপ্টাররা কিন্তু এই বুনিয়া থেকে ডঙ্গু যেত প্রায় 400-500 কিলোমিটার দূরে। তো 2 ঘন্টা 1 ঘন্টা ফ্লাই করে যাচ্ছে, মাঝখানে কিন্তু ঘন জঙ্গল, যেখানে আমার গল্প করতে যে হাতি দেখা যাচ্ছে, মানে দৌড়াচ্ছে, জিরাফ দৌড়াচ্ছে, ওসব দেখে দেখে যাচ্ছে। কোনোভাবে যদি কোথাও কিছু নষ্ট হয়, প্রায় কিন্তু এরকম হয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা কোন এক মানে মাঝখানে কোন এক জায়গায় বুনিয়াতে আসতে পারছে না, আরেকটা জায়গায় গিয়ে তারা ল্যান্ড করেছে, কিন্তু ওখানে কিন্তু থাকার জায়গা নেই, কোনো সুবিধা নেই। সো এই পরিস্থিতি সামলিয়ে কিন্তু আমাদের শান্তিরক্ষী যে সহযোগীরা বা সাথীরা, তারা কিন্তু ওখানে কাজ করে যাচ্ছে বা ফ্লাইং করে যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি উনি যেটা বললেন যে নারী হিসাবে, আমি ফার্স্ট মিশনে গিয়েছিলাম 2008-এ, প্রথম যে নারী কর্মকর্তা যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে। তো ওখানে গিয়ে আমি বলবো যে ইউএনের যে একটা সারা যেটা বললো যে জিরো টলারেন্স, এবং ওখানে কিন্তু তারা সবাই যারা কাজ করে, বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ওখানে কাজ করছে, সবাই খুব সম্মানের সাথে আমাদেরকে গ্রহণ করেছে, যেটা আমাদের কাজ করতে অবশ্যই ভালোবাসা। যেমন ওখানে মামা, তো মামা মানে আমরা তো ভালো মনে করি ইংলিশিতে মা, আমি কিরে মামা ডাকছে কেন, না সিস্টার হচ্ছে মামা। সো মামা পাপা ছিল আমাদের কমন, পাপা মানে ভাই। সো মামা পাপা, আমাদের সব কথাই শুরু হতো মামা পাপা দিয়ে। সো এই যে ভ্রাতৃত্বমূলক যে একটা আচরণ তাদের কাছ থেকে পেয়েছি, এটাই কিন্তু পরবর্তীতে এই যে নারী কর্মকর্তা বা নারী সদস্যদের এই শান্তিরক্ষা মিশনে কাজ করার মানে সুযোগ করে দিয়েছে, সুযোগটা বাড়িয়ে তুলেছে। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি, আপনার কাছে আসলে জানতে চাওয়া যে মিশনে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয়, সেখানে নেতৃত্বস্থানীয় বিষয়গুলো খুব বেশি জোর দেওয়া হয়। আমরা এখন সেটিতে কোন পর্যায়ে রয়েছি এবং আমাদের আরও কোন কোন জায়গায় আরও বেশি এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে? ধন্যবাদ রেজা ভাই। নেতৃত্ব অবশ্যই একটি বড় ফ্যাক্টর।
আপনি জেনে খুশি হবেন বর্তমানে আমাদের অলরেডি একজন ফোর্স কমান্ডার আছেন যিনি মেজর জেনারেল পদবীর। এছাড়াও 3টি সেক্টর কমান্ডার রয়েছেন আমাদের যারা ব্রিগেডিয়ার পদবীর। এর পাশাপাশি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওখানে আমাদের একজন ব্রিগেডিয়ার পদবীর আছেন অফিসার, যিনি মূলত মিশনগুলো নিয়ে কাজ করেন। এছাড়া আমি যেটা মনে হয় যে এর পাশাপাশি সামনে আমাদের আরও অংশীদারিত্বের জায়গা রয়েছে যদি আমরা সেদিকে একটু এগিয়ে যাই। এই নেতৃত্বটা শুধুমাত্র আমি যদি একটু বলি, এই এটা যেহেতু তারা আলোচনা করছিলেন অভিজ্ঞতার কথা, যেমনটি ডিআইজি হায়দার এবং উইং কমান্ডার মঞ্জিলা বলছিলেন, আমিও ফিরে গিয়েছিলাম আমার একটু ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম। তো আমি মূলত আমাদের সেনাবাহিনীর 3 ধরনের ডেপ্লয়মেন্ট হয়, একটি কন্টিনজেন্টে, আরেকটি হচ্ছে আপনার স্টাফ এবং আরেকটি হচ্ছে অবজারভার। তো আমার প্রথম দুটো মিশন ছিল কন্টিনজেন্টে, আমি অপারেশনস অফিসার ছিলাম এবং ওখানে আপনার একটি ছিল মাল্টি রোল, একটা হচ্ছে ডিমাইনিং। ডিমাইনিংটি একটি নিশ্চয় চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। এই প্রথমটি ছিল আমি ইরিত্রিয়া এবং ইথিওপিয়াতে প্রথমটি, যেটা আমি 2006 সালে করেছিলাম। আচ্ছা। এবং পরেরটা 2008 সালে লাইবেরিয়াতে, সেটা ছিল মাল্টি রোল। এবং শেষে আমি 2018 সালে করেছি অবজারভার মিশন, যেটি পশ্চিম সাহারায়, ওয়েস্টার্ন সাহারায়। এবং ওয়েস্টার্ন সাহারার একটি অবজারভার বেস মিশন। সেখানে মজিলা বলছিলেন যেভাবে হাতি চলে আসছে এয়ারফিল্ডে, তো অবজারভার বেস মিশন হওয়ার কারণে আমাদের ওখানে সবসময় সবগুলো কাজ অবজারভারদেরই করতে হতো। এবং বাংলাদেশ থেকে আমি যে টিম সাইটে ছিলাম আগুয়ানিত, এটি একটি রিমোট টিম সাইট, সাহারার বুকে একটা ছোট দ্বীপের মতো। এবং ওই টিম সাইটে কমান্ডারের দায়িত্ব পেয়েছিলাম আমি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম। এবং এই মিশনটির বিশেষত্ব হচ্ছে আপনার আফ্রিকান এবং এশিয়ান বা সাউথ এশিয়ান ছাড়াও অনেক ইউরোপিয়ান অবজারভার আসেন, ল্যাটিন আমেরিকার অবজারভার আসেন, রাশিয়ান অবজারভার আসেন। আমার অপারেশন অফিসার ছিল আয়ারল্যান্ডের এক অফিসার মেজর শেন রকেট, আমার ডেপুটি ছিল মেজর হাসান ইজিপ্টে। তো একটি জাস্ট নেতৃত্বের কথাটা যেহেতু আসলো, নেতৃত্বে যেমন টিম সাইট কমান্ডার থাকার সময় আমি সত্যি গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে, কারণ আমরা যে প্রশিক্ষণটা পেয়ে থাকি এই লিডারশিপ যখন আমরা এক্সারসাইজ করেছি, তারা সাধারণত নেটো মিশন করে। ইউএন মিশনে আমাদের নেতৃত্বে এরকম উন্নত দেশগুলোর যারা অফিসার যখন কাজ করেছেন, তারা অকপটে স্বীকার করেছেন আমাদের প্রশিক্ষণের কথা এবং আমাদের দৃঢ়তার কথা লিডারশিপে। একটা ছোট্ট যদি সময় থাকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাচ্ছি। আমাদের অবজারভার মিশনটা ছিল মিনোরসোতে, যেটা ওয়েস্টার্ন সাহারায়, সেটি সিজফায়ার মনিটরিং মিশন মরক্কান এবং পুলিশেরদের সাথে। আমরা ছিলাম পুলিশের সাইডে। পুলিশেরও একটি অফিসার মাইন দুর্ঘটনায় আহত হওয়ার পরে আমাদেরকে যখন জানানো হলো, আমরা তাকে ইনিশিয়ালি ফার্স্ট এড দিয়েছিলাম। পরবর্তীতে তার অবস্থা যেহেতু গুরুতর ছিল, তো আমরা চাচ্ছিলাম তাকে ইভেন হেলিকপ্টার যোগে আলজেরিয়াতে ইভাকুয়েট করার জন্য। জিনিসটি অনেকদিন হয়নি, যেহেতু ইউএনের হেলিকপ্টারে পুলিশের অফিসারকে ইভাকুয়েট করা। তো আমার আইরিশ অপস অফিসার এবং ডেপুটি তারা বলছে যে উইল ইউ রিয়েলি ডু ইট এবং উইল দে অ্যালাউ, সো লেটস ট্রাই। তো আমি যখন কথা বলেছি আমাদের জয়েন্ট অপারেশন সেলে, এবং যেহেতু বিকালের দিকে গড়িয়ে যাচ্ছিল, রাতে ল্যান্ডিং করতে হবে, সো চ্যালেঞ্জ ওয়াজ মোর। বাট যেহেতু আমরা টিম সাইট কমান্ডার হিসেবে আমরা ফোর্স কমান্ডারের সেক্রেটারির সাথে কথা বলে বেশ কয়েকবার কথা বলার পর এটা রাজি করিয়েছিলাম। এবং এতে করে যেটা হয়েছে, পুলিশারীয় ফোর্স তারা অভূতভাবে আমাদেরকে সাথে সহযোগিতা করেছে। এবং এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আসলে আমাদের অর্জনগুলো উঠে আসে। এবং বাংলাদেশ হিসেবে তারা বারবার বলেছিল যে আমরা সবসময় বাংলাদেশ থেকে অফিসার চাই এখানে। উইং কমান্ডার মঞ্জিলা রিজওয়ান, আপনার কাছে আসলে জানতে চাও যে মিশনে আপনারা যখন থাকেন তখন অন্যান্য দেশের শান্তিরক্ষীদের সাথে আপনাদের যোগাযোগ হয়, অভিজ্ঞতা বিনিময় হয়, সেইটা আসলে কেমন, সেই কার্যক্রমটা একটু যদি বলতেন। আমি যদি আমার মিশন অভিজ্ঞতা দিয়েই বলি, 2008 সালে আমি যখন যাই, তখন আমি সত্যিকার অর্থে যেটা পেপারলেস অফিস, ইউএনএ যেমন আমরা বেশিরভাগ কাজ কিন্তু মেইলের মাধ্যমে হয়, তো এই পেপারলেস অফিসের অভিজ্ঞতা কিন্তু আমি ওখান থেকেই পাই, যেটা আমি পরবর্তীতে দেশে এসে আমাদের এখানেও শুরু করার মানে চেষ্টা করছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এটা একটা অভিজ্ঞতা ইউএন থেকে আমরা পেয়েছি। আর অন্যান্য দেশের সাথে যেটা যে তাদের পেশাদারিত্ব, এবং ইউএন কিন্তু আমি বলবো যে বেস্ট লোকদেরকেই ওখানে কাজ করছে, বেস্ট দেশের এবং বেস্ট লোকরাই যারা প্রফেশনাল। এখানে কিন্তু কোনো ডানে বামে চলার কোনো উপায় নেই, দুয়ে দুয়ে চার হতেই হবে। সো এই পেশাদারিত্ব জিনিসটা কিন্তু আমি বলবো যে আমাদের
অবশ্যই আমাদের পেশাদারি বলেই আমরা ইউএনের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছি, ওটা আরও বেশি আমাকে অভিজ্ঞ করে তুলেছে। এবং অভিজ্ঞতার কথা যদি বলি বা শেয়ারিং, যেমন আমি কাজ করতাম যে বুনিয়া এয়ারপোর্ট, যেটা বললাম এয়ার অপস, তো পেপারলেস অফিসের কথা বললাম, যে ওখানে যারা কাজ করতো প্রায় 4টা দেশের লোক এয়ার অপসে কাজ করতো। ওদের যে কমিউনিকেশন আমি দেখতাম যে কোনো দীর্ঘ শত্রুতা না করে যে কাজ শেষ করে ফেলা, যখনকার কাজ ঠিক তখনই করে ফেলা। একটা অপারেশন আসলো, কত দ্রুততম সময়ে এই অপারেশনটা এক্সিকিউট করা যাবে, এবং মেসেজগুলো সব সময় কত দ্রুততম সময়ে ডিস্ট্রিবিউট পৌঁছায় দিয়ে দেওয়া। এটা আমি বলবো যে ওদের কাছ থেকে খুব ক্লোজলি কাজ করে আমি জিনিসটা শিখেছি। এবং পরবর্তীতে কিন্তু দেশেও আমরা দেখলাম যে যারা ইউএন মিশন থেকে কাজ করে আসছে, এইভাবেই আমরা আমাদের ইউজ টু হয়ে গেছি কাজে। এটা আমাদের দেশেরও কাজ করতে আমি বলবো যে একটা সাহায্য করেছে এই অভিজ্ঞতাটা। মোহাম্মদ হায়দার আলী খান, আপনার কাছে জানতে চাও, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা ঠিক মিশন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কী ধরনের কাজ করেন এবং সেটি স্থানীয় প্রশাসন কিভাবে দেখে? ধন্যবাদ। যেমনটি আগেই বলেছিলাম যে আমরা 3টি ভাগে আমরা ইউএন মিশনে কাজ করি। একটি হলো ফরেন পলিসি ইউনিট, একটা ইন্ডিভিজুয়াল পলিসি ইউনিট, এবং ইউএন জব, যেটি ইউএন হেডকোয়ার্টার থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন থাকে। তো আমাদের আইন শৃঙ্খলার ক্ষেত্রে মূলত যেটি আমাদের ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার তারা যেমন কাজ করে থাকে, এবং একই সাথে ফরেন পলিসি ইউনিট যেটা বেসিক্যালি কন্টিনজেন্ট আকারে থাকে, তারাই আইন শৃঙ্খলার জন্য সাধারণত আমরা জয়েন্ট প্যাট্রোলগুলো করে থাকি এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি। সেটি একটি বিষয় হলো যে আমরা যখন কাজ করি ইউএনের বিভিন্ন দেশের যারা প্রফেশনাল তাদের সাথে আমাদের কাজ করতে হয়, এবং স্বাভাবিকভাবেই সবাই চেষ্টা করে সবার বেস্ট প্র্যাকটিস যেটি আছে সেটি অ্যাকসেপ্ট করার জন্য। এবং এই যে আমি আগে যেমন বলেছিলাম যে কোনো একটা দুর্যোগময় জায়গায়, দুর্যোগ বলতে ম্যানমেড যে ডিজাস্টার, অর্থাৎ সেখানে গোলাগুলি হচ্ছে, আমি ফিজিক্যালি দেখেছি যে আমাদের কাছে যখন সংবাদটি আসলো যে বড় ধরনের গোলাগুলির, আমরা একদিন পরে সংবাদ পেয়ে যখন গেলাম তখন দেখেছি যে লাশ পুঁতে রাখা হয়েছে বালির মধ্যে, মানে হাজার হাজার রাউন্ড গুলির খোসা পড়ে আছে, মর্টার শেল পড়ে আছে, এবং বিভৎস যে কিছু চিহ্ন সেটি আছে, এবং স্থানীয় জনগণের মধ্যে যে এক আতঙ্ক, সেই আতঙ্কগুলো আছে। তো সেরকম পরিস্থিতিতে যে আমাদেরকে গিয়ে আমাদের ইউএন ম্যান্ডেট অনুযায়ী গিয়ে আসলে প্রথম কাজ হলো তাদের সেই ভয়টাকে দূর করা, জনগণের মধ্যে ঢুকে যাওয়া এবং জনগণের আস্থা তৈরি করা যে না, আমরা ইউএনের ফোর্স, আমরা এখানে আছি, ইউএন পুলিশ এখানে আছে, ইউএন ফোর্স এখানে আছে, সুতরাং তোমরা এখন নিরাপদ। তো সেই জায়গাটিতে আস্থা অর্জন করার জন্য কিন্তু আগেই যেটি বলেছি প্রফেশনালিজমের বিষয় আছে, প্রশিক্ষণের বিষয় আছে, এবং বাঙালি হিসাবে আমাদের যে একটি জন্মগতভাবে একটি অভ্যাস আছে যে আমরা সহজে মানুষের মধ্যে মিশে যেতে পারি এবং মানুষকে আপন করে নিতে পারি, সেই জায়গাটিতে এটি কাজ করতে হয়। তো আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখা যায় যে আপনার যখন বিভিন্ন জায়গায় যখন এ ধরনের সমস্যাগুলো তৈরি হয়, বড় ধরনের রায়ট তৈরি হয়, আমাদের একটা অন্যতম কাজ হলো টু প্রোটেক্ট দ্য হিউম্যান, আবার প্রোটেক্ট দ্য ইউএন পার্সোনাল অ্যান্ড ইউএন প্রপার্টিস। তো সেই জায়গাগুলোতে প্রায়শই দেখা যায় যে সাধারণ জনগণ অথবা বিক্ষুব্ধ জনগণ অথবা যারা আন্দোলনরত জনগণ তারা কিন্তু ইউএন পার্সোনালের উপরে অ্যাটাক করে, ইউএন প্রপার্টিজের উপরে অ্যাটাক করে। সেই জায়গাটিতে আমাদের রাইট কন্ট্রোল আমরা যে প্রশিক্ষণটি নিয়ে থাকি এবং দেশে এবং বিদেশেও আমাদের যে এক্সপেরিয়েন্স যেটি আছে সব কিছু মিলেই প্রপার রাইট কন্ট্রোল যেটি আগেই বলেছি ইউএনের ম্যান্ডেটের মধ্যে থাকে হচ্ছে গ্রাজুয়াল ইউজ অফ ফোর্স, সেটি যে আমরা ইউজ করে থাকি, এবং সেক্ষেত্রেই দেখা যায় যে আমাদের সফলতাটা আসে এবং আমরা এই যে গ্রহণযোগ্যতা বাংলাদেশ পুলিশের যেটি শুরুতেই বলেছিলেন, এই গ্রহণযোগ্যতাটা এখানে বৃদ্ধি পায়, এবং সেই কারণেই কিন্তু আমরা এই আজকে যদি বলি আমি সেই বসনিয়া থেকে হাইতি, কিংবা আপনার যদি বলি যে তিমুর থেকে লাইবেরিয়া পর্যন্ত বিভিন্ন দেশে যে বিচরণ, এর বিচরণ সম্ভব হয়েছে এবং বাংলাদেশ পুলিশের এত সংখ্যক অধিক সংখ্যক ফোর্স মোতায়েন সম্ভব হয়েছে কিন্তু সেই আস্থার কারণে, যে আইন শৃঙ্খলা বা অন্যান্য যে কার্যক্রম সেটিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি সফলতার সাথে, সেজন্যই কিন্তু। জি, ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি, আপনার কাছে জানতে চাও, কন্টিনজেন্ট সমূহ যেগুলো রয়েছে সেগুলো বিপদসংকুল এরিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকে এবং আপনারা যোগাযোগ এবং অবকাঠামো সেটিও তো নির্মাণে কাজ করেন, একই সাথে প্রযুক্তি সক্ষমতা, অর্থাৎ আমাদের ক্রমান্বয়ে দিনের যেই পরিসর বাড়ছে, আসলে যে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটছে সেটিও আসলে আপনারা খাপ খাইয়ে নিতে সচেষ্ট থাকেন নিশ্চয়ই। ধন্যবাদ রেজা ভাই। আসলে
আমাদের ইউএন মিশনের যে গতির প্রকৃতিটা চেঞ্জ হয়েছে এবং বর্তমানে যেটা হচ্ছে এটি আসলে এখানে খুব বেশি আগে যেমন শুধু একটা সময় ছিল প্রথম দিকে যখন আপনার 48 থেকে 90-এর দশকে তখন ছিল ইন্টার স্টেট আন্তঃরাষ্ট্রীয়, তখন ট্রেডিশনাল পিসকিপিং ওয়াজ দ্য আনসার। পরবর্তীতে কিন্তু 91 থেকে পরে 2010 পর্যন্ত তখন ইন্টার থেকে এটা ইন্ট্রাস্টেট হয়ে গেল এবং তখন দেখা যাচ্ছে যে তারা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি শুরু হলো এবং তখন থেকে রুয়ান্ডা এবং কসোভো ওয়ারগুলো হয়েছে এবং পরবর্তীতে 2010-এর পরের থেকে ইউএনের উপরেও তারা হামলা করা শুরু করেছে এবং দেখবেন যে 2013 থেকে 17-এর দিকে আমাদের ইউএন পিসকিপারদের হতে সংখ্যাটা বেশি। এবং এখানে যেটা দেখা যায় যে তারা এই মুহূর্তে সবগুলো আর্মড গ্রুপ যারা আছে তারা টেরোরিস্ট কৌশল অবলম্বন করছে এবং তারা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ইউজ করছে, তারা জায়গায় জায়গায় মাইন লাগাচ্ছে এবং এই সব কিছুর সাথে তারা তাদের আধুনিকতা এসছে তাদের অস্ত্রের ছোঁয়ায়। এবং এই ধারাবাহিকতার সাথে ইউএন ফোর্সগুলো আমাদের কিন্তু আমাদের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ এবং সরঞ্জাম দিয়ে কিন্তু এসেছে আধুনিকতার ছোঁয়া। আমাদের সংক্ষিপ্ত করতে হবে একটু। এবং আমাদের এখানে যেটা আপনারা দেখেন কাউন্টার আইডি এসছে, আমাদের এসছে মাইন্ড রেজিস্ট্যান্স যেগুলো প্রোটেক্টেড ভেহিকেল আছে সেগুলো এসছে এবং আমাদের সম্প্রতি যোগ হয়েছে কঙ্গো মিশনে আনআর্মড এরিয়াল সিস্টেম, যাতে করে আপনাদের বিস্তীর্ণ এলাকায় আমাদের যখন একটা পেট্রোল বাইরে যায় সে আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকে এবং ইন্টেলিজেন্সগুলো সহজ তারা পেতে পারে, যাতে করে আমাদের নিরাপত্তাটা জায়গাটা যেন জোরদার থাকে। তো এর পাশাপাশি যেটা আমি বলবো যে আমাদের সম্মানিত সেনাপ্রধান নিজেও তিনি ফোর্স কমান্ডার ছিলেন 2014 সালে, তো এবং উনি খুব বিপদসংকুল জায়গায় ছিলেন সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকে। তো ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উনি যখনই সময় পান মিশন এলাকায় যান এবং আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে উনি ওনার নিজের অভিজ্ঞতার সাথে শেয়ার করে এবং উনি আমাদের প্রশিক্ষণ এবং আমাদের প্রস্তুতিতে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকেন। তো এই সব মিলে আমার মনে হয় যেভাবে এগিয়ে যাচ্ছে আরও স্কোপ আছে আমাদের এগুলো আধুনিকের কারণে, কিন্তু আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক আই মাস্ট সে। ধন্যবাদ মোহাম্মদ হায়দার আলী খান। আপনার কাছ থেকে শুনতে চাই একদম শেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশের এই কার্যক্রমকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের অংশগ্রহণকে কোন পর্যায়ে দেখতে চান, সেই উইশটুকু আপনার কাছ থেকে একদম ছোট করে। ধন্যবাদ আপনাকে। যেটি আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশ এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ একইভাবে বিশ্বাস করে, বাংলাদেশ জনগণও বিশ্বাস করে যুদ্ধ নয় শান্তি, এবং আমরা এই শান্তির বার্তাটি সারা পৃথিবীতেই পৌঁছে দিতে চাই। আমরা চাই যে আজকে যে মানবতা বিধ্বস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, মানুষ বিশেষ করে নারী ও শিশুদের উপর যে অমানসিক অত্যাচার হচ্ছে সেখান থেকে মানুষ বেরিয়ে আসবে, শান্তির পথে মানুষ ধাবিত হবে এবং সেই শান্তির পথে যদি সত্যিকার অর্থে ধাবিত হতে পারে তাহলে সারা বিশ্বে এই যে অসম প্রতিযোগিতা, বিশেষ করে অস্ত্র প্রস্তুতকারণ এবং অস্ত্র প্রস্তুতকারী দেশগুলো কিন্তু তাদের অস্ত্র বৈধভাবে কোথাও বিক্রি হওয়ার কথা, সেটি কিভাবে অবৈধভাবে বিভিন্ন পথে গিয়ে এই সন্ত্রাসীদের হাতে পৌঁছে এবং তার দ্বারা আজকে এই মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। তো সেই জায়গাটিতে আমাদের আস্থা, আমাদের বিশ্বাস যে এ ধরনের কার্যক্রমগুলো তারা বন্ধ রাখবেন এবং স্বাভাবিকভাবে সারা পৃথিবীতে মানুষের যে মানবতা সেটি জাগ্রত হবে এবং সারা পৃথিবীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে এবং আমরা সবাই ভালো থাকবো, একটা সুন্দর দিন আমরা কামনা করব এবং বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য যারা জাতিসংঘ মিশনে কাজ করি তারা সবাই একটি নেতৃত্বের জায়গায় গিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরাও সেটাই বিশ্বাস করি। উইং কমান্ডার মঞ্জুলা রিজওয়ান, আপনার প্রত্যাশাটা আসলে শুনতে চাই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ এবং বিশেষ করে নারী সদস্যদের অংশগ্রহণ নিয়ে। আমরা সকলের বন্ধু, কারো বৈরী নয়। আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বার্তা, আমরা শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ সেটারই প্রতিফলন ঘটায়। সে আদর্শেই উজ্জীবিত হয়ে আমরা যেখানে যাই না কেন যাই, শান্তি রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাই, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখি। এবং আমি বলবো যে এই যে উমেন এম্পাওয়ারমেন্ট, আমি যেখানে যাই, যদিও আমি বুনিয়াতে কাজ করেছি, বাট রুয়ান্ডা বা উগান্ডা যখনই যেখানে গিয়েছি, আমাদের যে নারী নেতৃত্ব, এটা নিয়ে কিন্তু প্রায় সবাই খুব অবাক চোখে দেখে যে বাংলাদেশে নারী নেতৃত্ব এবং বাংলাদেশের নারীরা মিশনে যাচ্ছে, যে কেমন করে হলো। তো এটা একটা আবার খুব গর্ব লাগে যে বাংলাদেশের মানুষ হয়ে আমি সারা দেশকে শেখাচ্ছি আমাদের উমেন এম্পাওয়ারমেন্ট যেটা, সেটা একটা ভালো একটা সুযোগ। সেই গর্বটা শুধু আপনাদের না, এটা আমাদের সবার। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আবুবদুল্লাহ এল হেল শাফি, আপনার কাছে জানতে চাওয়া যে আপনার প্রত্যাশা এবং কেমন দেখতে চান শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান। শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান এটি তো অলরেডি একটি স্বীকৃতি জায়গায় এসছে এবং
বিশ্ব পরিমণ্ডলে এটা একটা ব্র্যান্ড। বাংলাদেশ ইজ এ ব্র্যান্ড ইন ইভেন্ট পিস কিপিং অপারেশনস, এবং এই ব্র্যান্ডটি আমাদের গর্বের জায়গায়। আপনি যেমনটি বললেন, এতে আমাদের গর্ব, আপনার গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। এবং আমাদের এই অবস্থান এবং আমাদের যে পজিটিভ এঙ্গেজমেন্টটাকে আমি চাই এটা যেন আরও এগিয়ে যায়। তবে একথাও ঠিক, আমাদের প্রত্যাশা থাকা উচিত, যেমনটি রিয়াজ হায়দার বলছিলেন, যুদ্ধ নয় শান্তি। আমরা বিশ্ব শান্তির পক্ষে, এবং আমরা চাই যেন মানবতা যেন জয়ী হোক, এই মানবতার জয়গান যেন সর্বত্র যেন ছড়িয়ে পড়ে, এবং সেই শান্তির বার্তা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কার্যক্রমে আপনারা অব্যাহত থাকুন এবং আপনারা সংশ্লিষ্ট থাকুন। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল শাফি, উইং কমান্ডার মঞ্জিলা রিজওয়ান এবং মোহাম্মদ হায়দার আলী খান। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন 24 ঘন্টার এই আয়োজনে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দর্শক, ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার অর্থাৎ শান্তিরক্ষী মিশনের বা শান্তিরক্ষী দিবসের আজকের এই প্রতিপাদ্যটি এবছর নির্ধারণ করা হয়েছে, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রপ্রতীকরা যারা বাংলাদেশের কে তুলে ধরেন বিশ্বের বুকে, লাল সবুজকে তুলে ধরেন বিশ্বের বুকে, সেটি আসলে অব্যাহত থাকবে এবং তাদের কারণে আমরা প্রতিবার গর্বিত হতে থাকবো। আজকের মতো এই আয়োজনে শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।